প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, প্রধান উপদেষ্টা হতাশ ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা, শিগগির দেশকে নির্বাচনী উৎসবের দিকে নিতে হবে। কালের কণ্ঠ, পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখা অনুচিত। দৈনিক যুগান্তর, রাজপথের উত্তাপ যমুনায়, উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক, পদত্যাগ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। দৈনিক সমকাল, হতাশ প্রধান উপদেষ্টা, পদত্যাগের আলোচনা, দুঃসহ দিন পার করল রাজধানীবাসী, ইশরাকের শপথে বাধা নেই তবু আলটিমেটাম। বাংলাদেশ প্রতিদিন, 3 উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি, ডিসেম্বরে নির্বাচনের আশাবাদ, সারা দেশের মানুষের প্রতিধ্বনি, ইন্টারনেট পেল নাগরিক অধিকারের স্বীকৃতি। মানব জমিন, ডক্টর ইউনূসের সামনে অনেক চ্যালেঞ্জ, বাংলাদেশে মানুষের মৌলিক স্বাধীনতা হুমকির মুখে। দৈনিক খবরের কাগজ, রাজনৈতিক সংকটে করণীয় কি, 48 ঘন্টা সময় দিলেন ইশরাক। আমার দেশ, 48 ঘন্টা গুরুত্বপূর্ণ, অসমাপ্ত জুলাই বিপ্লব পূর্ণ করুন, মাহমুদুর রহমানের কলাম। আমাদের সময়, ডিসেম্বরের ভোর ধোঁয়াশার সুরঙ্গে আসার আলো, ইশরাকের শপথে বাধা নেই। কালবেলা শিরোনাম, ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন, সেই 626 জনের তালিকা দিল সেনাবাহিনী। দেশ রূপান্তর, বাইরে দূরত্ব, ভেতরে যোগাযোগ, মেয়র হতে বাধা নেই ইশরাকের। দিনকাল, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে, সংবাদ সম্মেলনে বিএনপি। রূপালী বাংলাদেশ, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বেশিরভাগ দল একমত, ভিন্ন সুর এনসিপির, 48 ঘন্টা সময় দিলেন ইশরাক। দৈনিক সংগ্রাম, ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজ। জুলাই অভ্যুত্থানে হতাহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ অনুমোদন। ইনকিলাব, নির্বাচনী সমাধান, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে সহযোগিতা নয় বিএনপি। দৈনিক জনকণ্ঠ, অভিমানে পদত্যাগ করতে চান ডক্টর ইউনূস। জনকণ্ঠের শেষ শিরোনামটা দিয়ে যদি আলোচনা শুরু করি, আপনাদের পত্রিকার প্রথম আলোতে শিরোনাম হয়েছে প্রধান উপদেষ্টা হতাশ ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা। দৈনিক জনকণ্ঠ, অভিমানে পদত্যাগ করতে যান ডক্টর ইউনূস, সরকারের সর্বোচ্চ নির্বাহী মানুষ। 9.5 মাসের মাথায় অন্তর্বর্তী সরকার যার অঙ্গীকার ছিল একটি সুষ্ঠু নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারের অনেকগুলো ধাপ এগিয়ে নেওয়া, যাতে স্বৈরতন্ত্র ফিরে না আসতে পারে, কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু কেউ ভাবেনি। মানে ভাবনারও চেয়েও দ্রুত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আর যে কোনো সরকার দায়িত্ব তো জননিরাপত্তা, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা। এ কারণেই সরকার, এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইত্যাদি, কিন্তু কোনো কিছু কাজ করছে না। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যদি হতাশ হয়ে থাকেন, ক্ষুব্ধ হয়ে থাকেন, তাকে ক্ষুব্ধ হওয়াটা অস্বাভাবিক নয়। প্রসঙ্গ হলো যে এটি তিনিও কেন আগে বুঝতে পারলেন না যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তিনি যে দায়িত্ব, তার উপর যে গুরু দায়িত্ব, তিনি বুঝতে পারছেন না নাকি তাকে বুঝতে দেওয়া হয়নি আশেপাশের মানুষগুলো? বুঝতে দেওয়া হয়নি। এক হচ্ছে, হ্যাঁ, তিনি শুরু থেকেই তিনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, এটা নিয়ে জনমনের শঙ্কা, কি বলে, সমালোচনাও ছিল যে এটি বেশিরভাগই অনভিজ্ঞ। পরবর্তীকালে একের পর এক যে উপদেষ্টা, বিশেষ সহকারী ইত্যাদি নেওয়া হলো, সেটা কিসের ভিত্তিতে না হলো, এই প্রশ্নগুলো আসছে। অর্থাৎ সরকার, সেটি নির্বাচিত হোক আর অন্তর্বর্তী হোক, রাষ্ট্রটা ঠিকমতো পরিচালনা করবে। রাষ্ট্রটা হচ্ছে প্রথম হলো নিরাপত্তা, দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা, এবং তৃতীয় হচ্ছে জনগণ যাতে স্বস্তি পায়, যেটা হলো যার মৌলিক
মৌলিক যে চাহিদা, মৌলিক যে অধিকার, সেটি নিশ্চিত করা। কিন্তু সেক্ষেত্রে সরকার খুব সফল হয়েছে গত 9.5 মাসে, তার সেটা বলা যায় না, বলা যাওয়ার কোনো কারণ নেই। কারণ যে পরিস্থিতি, হ্যাঁ, এটা প্রথম দিকে এক ধরনের অরাজক পরিস্থিতি ছিল, এটা মানুষ মেনেও নিয়েছে। 3 দিন সরকার ছিল না, পরবর্তীকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, কিন্তু তখন কিন্তু এই এতটা বিশৃঙ্খলা ছিল না এরপরে। কিন্তু এই যে এক ধরনের মপতন্ত্র, মানে আইনকে উপেক্ষা করা, রাষ্ট্রকে কিছু একটা হলেই, হ্যাঁ, কিছু একটা হলেই এবং জবরদস্তি করে আদায় করা, সেটা ন্যায্য হোক অন্যায্য হোক। আমরা গত প্রায় 1 সপ্তাহ ধরে দেখছি তো ঢাকা শহর অচল, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেই, কোনো উদ্বেগও মনে হয় না। আচ্ছা, আপনি উদ্বেগ নেই যে ব্যাপারটা বললেন, আমি জাস্ট ছোট্ট করে একজন দেশের নাগরিক হিসেবে একটু জানতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যারা আছেন ছাত্র উপদেষ্টা তাদের সঙ্গে কথা বললেন, ছাত্র নেতৃবৃন্দ দেখা করলেন, তো এই মুহূর্তে কি সকল রাজনৈতিক দলের সাথে আরেকবার মানে তার বসার বা বিষয়গুলো নিয়ে কথা বলবার? প্রথমত হচ্ছে যে এটা হয়তো তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এবং তিনি একজন মানে 84 বছর বয়স্ক একজন মানুষ, তার উপর কতটা চাপ দেওয়া যায় এটাও কিন্তু দেখার বিষয়, দেওয়া উচিত নয় বলে মনে করি। সেক্ষেত্রে তার সহকর্মীরা, এমনকি প্রশাসন, রাজনৈতিক দল সহযোগিতা না করলে তিনি কিন্তু যে লক্ষ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করতে পারবেন না। এখন তিনি দেখছেন, বা আমরাও দেখছি, যে পরস্পর মুখোমুখি। এনসিপি যা বলে বিএনপি তার উল্টো বলে, বিএনপি যা বলে এনসিপি তার বিপরীত বলে, জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন যা বলে বাম দলগুলোর স্বাভাবিকভাবে তার বিপরীতে। আবার এই সরকার কিছু নতুন জটিলতাও তৈরি করেছে। এই যে মিয়ানমার কি বলে, রাখাইন করিডোর, বন্দর ইত্যাদি নিয়ে সরকার কার সাথে আলোচনা করেনি। এরপরেও এই সরকার একটা বড় সমর্থন কিন্তু সেনাবাহিনীর। এই সরকার গঠনের সেনাবাহিনীর সেনাপ্রধানেরই কিন্তু উদ্যোগ, প্রশংসনীয়। তিনিও প্রশংসনীয়। তারা বিগত সরকারের হুকুম পালন করতে চায়নি, জনগণের মুখোমুখি হতে চায়নি, গুলি করতে চায়নি, সেটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পরবর্তীকালে কি একটা অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবেই এটি অন্তর্বর্তী সরকার গঠন করা হলো। ছাত্র নেতাদের সাথে আলোচনা করেছে, রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন ছাড়া সব রাজনৈতিক দল তখনকার সবার সাথে আলোচনা করে এই সরকার গঠিত হয়েছে। এর পরবর্তীকালে সেনাবাহিনীর সাথেও এক ধরনের অন্তর্বর্তী সরকারের এক ধরনের দ্বন্দ্ব বিরোধ আমরা কিন্তু লক্ষ্য করি। কারণ এবং যার সর্বশেষ বার্তা আমরা পেলাম আমরা যেমন বেশ কয়েকটি পত্রিকায় মাননীয় সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষিতে নিউজ হয়েছে, যেটা সেনাপ্রধানের বার্তা জন আকাঙ্ক্ষার প্রতিফলন, যুগান্তর শিরোনাম করেছে, কালের কণ্ঠ শিরোনাম করেছে সশস্ত্র বাহিনীকে অন্ধ করে রাখা অনুচিত, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম সারা দেশের মানুষের প্রতিধ্বনি। মানে না, যাই হোক, এটা হচ্ছে আমাদের আবার সংবাদ মাধ্যমগুলো, মানে অধিকাংশ সংবাদ মাধ্যম, সব মাধ্যম না, যে কোনো বিষয়ে এমনভাবে বলে যে এর চেয়ে আর ভালো কিছু নেই, মানে এটাই চিরন্তন। পরবর্তীকালে আবার দেখা যাবে যে 1 মাস পর হয়তো এটাকে পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। আর সুতরাং কোনো ব্যাপারে উচ্ছ্বাস করার সুযোগ নেই। আমাদের দেখতে হবে যে কে কি ভূমিকা পালন করছে, তার ভিত্তিতে বিশ্লেষণ করতে হবে। আমরা তো গত 9 মাসে 9.5 মাসে অনেক কিছু দেখলাম, অনেক ওলটপালট দেখলাম, অনেক মপতন্ত্র দেখলাম। এই যে মপতন্ত্র থামাতে হলো, অনেক চেহারাও, এবং দেখা গেল 5 আগস্টের আগে যাদের চেহারা একরকম ছিল 5 আগস্টের পর পুরোপুরি উল্টে গেল। মানে এটা তো মুখোশ পড়া। এই মুখোশ পড়া সংস্কৃতি দিয়ে কিন্তু গণতন্ত্র হয় না, স্বৈরতন্ত্রও হয় না। এটি হয় এক ধরনের কি বলে তোয়াজ, এক ধরনের স্তুতি, এক ধরনের মানে সুবিধা নেওয়ার কৌশল। এটি যারা করছেন তারা কি দেশের ভালোর জন্য করছেন? সেনাপ্রধানের বক্তব্যের অবশ্যই ইতিবাচক দিক আছে আমরা মনে করি, এমনকি সরকারেরও অনেক ইতিবাচক দিক আছে, সেটা আবার নেতিবাচক দিকও আছে, সেটা বিচার বিশ্লেষণ করা। কিন্তু এই সরকারের একটা বড় দুর্বলতা হচ্ছে
মানুষ রাস্তায় না নামা পর্যন্ত কোনো সক্রিয়তা দেখি না এবং তারা কোনো পদক্ষেপ নেয় না। যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3 দিন রাস্তায় নামতে হলো কেন? তার আগে তাদের সাথে আলোচনা করে যে দাবি মেনে নেওয়া হয়েছে আগেই মানতে পারতো। আবার দেখলাম 1 ঘন্টার আলটিমেটামে সরকার জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো সুতরাং কোনটা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং কোনটা বিলম্বিত সিদ্ধান্ত নেয়, এটা তো দেখার বিষয়। আর আমরা সাধারণ নাগরিক হিসেবে চাই দুর্ভোগ না বাড়ে। ঢাকা শহরে দেখুন 2.25 কোটি মানুষ, তার অসহনীয় যানজট, এমনি বিশেষ করে কর্মদিবসে প্রতিদিনই স্বাভাবিক অবস্থায়, তার মধ্যে যদি শহরের কেন্দ্রগুলো শাহবাগ, এই কাকরাইল মোড় মতো জায়গাগুলো যদি অবরুদ্ধ থাকে, তাহলে পুরো ঢাকা শহর অচল হয়ে যায়। কারণ আমাদের ঢাকা শহরের সড়ক কিন্তু খুবই কম, 8%, যেখানে সড়ক থাকার কথা 25%। এটি একটি। এখন যেটা হচ্ছে, মানুষের এই আজকের পত্রিকার প্রধান সব পত্রিকার শিরোনামেরই কিন্তু একটা প্রতিধ্বনি হচ্ছে নির্বাচনটা হওয়া উচিত দ্রুত, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। উপদেষ্টাও বলেছেন ডিসেম্বর না হলে জুন। তাহলে এই সময় এটার সাথে সাথে একদম স্পষ্ট একটা রোডম্যাপও চাচ্ছে সবাই, যে নির্বাচনটা আদৌ কবে হবে। নির্বাচন তারিখ হলেই কিন্তু রোডম্যাপ হবে, মানে তফসিল যেটা, তফসিল হয়তো নির্বাচন কমিশন ঘোষণা করবে, কিন্তু সরকারকে বলতে হবে আমি অমুক তারিখ নির্বাচন চাই। তাহলে এই যে এটা কেটে যাবে। নির্বাচন কমিশনের কথা বললেন, তো এনসিপি তো অলরেডি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অলরেডি যে বিক্ষোভ প্রদর্শন করলেন, এবং তারা কথায় একদম স্পষ্ট বললেন এই নির্বাচন কমিশন বিএনপির কি বলবো আজ্ঞাবহ বা বিএনপির লোক হয়ে গেছে। এখন মানে এটাই হচ্ছে ট্র্যাজেডি। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে সব বিরোধী দল, গণমাধ্যম সবাই বলছে যে এই তৎকালীন নির্বাচন কমিশন, তৎকালীন দুদক, তৎকালীন অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান, বিচার বিভাগ সরকারের আজ্ঞাবহ এবং সরকারি। এখন যদি আবার এই একই কথা শুনতে হয়, তাহলে তো আমরা কোনো পরিবর্তন হলো না। আমাদের পরিবর্তনের জন্য এতগুলো যে মানুষ জীবন দিলেন, এতজন আহত হলেন, এবং একটা বড় ধরনের পরিবর্তন হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থায়। এ ধরনের গণজাগরণ কিন্তু নিকট অতীতে হয়নি, শুধু বাংলাদেশ না, মানে পার্শ্ববর্তী দেশেও হয়নি, একমাত্র শ্রীলঙ্কার উদাহরণ আছে। কিন্তু সেখানে তো মানুষ একটু স্বস্তি চেয়েছিল, একটু শান্তি চেয়েছিল, এবং যারা এই আন্দোলনে নেতৃত্ব দিলেন, অগ্রণী ভূমিকা পালন করলেন, তারা পরস্পর এমন যুদ্ধে লিপ্ত হলো, বাকযুদ্ধে, এবং যে ভাষায় একে অপরের প্রতি বাক্যবান শুনলেন, তাতে তো মনে হয় যে আমরা পরিবর্তন হয়নি। কারণ যে কথা আমরা স্বৈরাচারের মুখে শুনেছি, মানে এদের ভাষায়, সেই একই কথা তো তারাও বলছেন। তাহলে পরিবর্তনটা কি হলো? আর মানুষকে কাজ দিয়েই দেখাতে হবে যে তিনি গণতন্ত্রী, কাজ দিয়ে দেখাতে হবে তিনি সহিষ্ণু। হ্যাঁ, বৃক্ষ তোমার ফলের পরিচয়। এখন আমরা তো ফল পাচ্ছি না, তো সুতরাং মানুষ কিন্তু ফল চায়, এবং সেক্ষেত্রে সরকারের উচিত হবে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা নির্বাচনের তারিখ দেওয়া। এবং আমি মনে করি যে নির্বাচনের তারিখ ঘোষিত হলে এই যে মানুষের মধ্যে অস্থিরতা আছে, অনিশ্চয়তা আছে, সেটা কেটে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটু ছোট্ট করে প্রশ্ন করতে চাই। ইশরাক সাহেবের বিষয় নিয়ে আন্দোলন হলো, একটা রায়ও হয়ে গেল, তো তারপরেও আলটিমেটাম কেন আবার? না, এটা আলটিমেটাম দুটো। একটা রায় হওয়ার পরেও কিন্তু যিনি আবেদন করেছিলেন, তার চ্যালেঞ্জ করেছিলেন, তিনি কিন্তু আবার বলেছেন তিনি আবার আপিল করবেন, তার শপথের উপর নিষেধাজ্ঞা চাইবেন। আর এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের রাজনীতির চলছে শক্তি প্রদর্শন। এখন বিএনপি বড় দল, তার অনেক নেতাকর্মী এবং তারা জনসমর্থন আছে তার শক্তি দেখাতে পারে। এখন যে রায় হয়েছে, এই রায় 3 দিন আগেও হতে পারত, কারণ উনি মামলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের কথা বললেন, ওই রায়টা ওই দিনেই হতে পারত, মানে সিদ্ধান্তটা ওই দিনেই হতে পারত। তো সবটা ব্যাপারে সরকারের মধ্যে এক ধরনের, আমরা এই সরকার না, সব সরকারের মধ্যেই তো এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে, এবং স্বার্থের দ্বন্দ্ব বিভিন্ন জনগোষ্ঠীর, সেটি তো সরকারকে এক ধরনের বিপদেই ফেলে। যেমন ধরেন এই যে এনবিআর ভেঙে দেওয়া হলো, তারা কিন্তু মানেনি, এবং এটা বোধহয় স্বাভাবিক গতিতে আবার চলবে, স্বাভাবিক গতি চলবে। সরকার সিদ্ধান্ত থেকে পিছনে গেল।
সরকার সিদ্ধান্ত নেয়ার আগে ভাবা উচিত যে এর ফলটা কি হবে, এর সুফল কি পাওয়া যাবে, বা অংশীজন, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অংশীজনের সাথে আলোচনা। এই যে বন্দর, হতে পারে যে বন্দর বিদেশি ব্যবস্থাপনায় ভালোভাবে চলবে, কিন্তু সেটি অংশীজনের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করতে হবে। অনেকেই তো মনে করে যে তাহলে যে বন্দর আমরা ভালোভাবে চলছে আর সেটি বিদেশিদের হাতে দেওয়ার কি প্রয়োজন? বিদেশিদের হাতে দেওয়ার তখনই প্রয়োজন হয় আমরা যে বিনিয়োগ করতে পারছি না, সেটি মানে কি পার্টনারশিপে হতে পারে অংশীদারত্বের ভিত্তিতে। কিন্তু ওই ডাবল মোরিং যে টার্মিনাল, সে পরিচালনার দায়িত্ব, এটা বন্দর দিয়ে দেওয়া না, পরিচালনার দায়িত্ব আমরা যদি ভালোভাবে করতে পারি তাহলে তো বাইরে দেওয়ার দরকার নেই। এখানে সমস্যা বা ঘাটতিগুলো কী আছে সেটা দেখার দরকার এখন। তার চেয়েও আলোচনা, যেমন সেনাপ্রধান বলেছেন যে অনেক বিষয়ে তাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে, রাজনৈতিক দলগুলোও কিন্তু একই অভিযোগ করছে। মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপারে একেবারে স্পষ্ট কথা বলেছেন সেনাপ্রধান যে এই বিষয়ে কোনো বিতর্ক রাখা ঠিক হবে না। না, মুক্তিযুদ্ধ কেন, মুক্তিযুদ্ধ তো আমাদের দেশের ভিত্তি। যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযুদ্ধ সম্পর্কে, সেই মুক্তিযুদ্ধের নায়কদের বিতর্কিত করা, নায়কদের প্রশ্নবিদ্ধ করা এবং তাদের নাম মুছে ফেলা, এটি তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মানে এই যে নাম মোছা রাজনীতি, আমরা তো ভেবেছিলাম যে আওয়ামী লীগ 15 বছরের নাম মোছা রাজনীতি করেছে এবং একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সরকারও তো সেই একই দৃষ্টান্ত স্থাপন করেছে। নাম কোথায় মুছতে হবে এবং কোথায় রাখতে হবে সেটি বোধহয় তাদেরকে ভাবা উচিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট 48 ঘন্টার একটা কথা উঠেছে, যেমন আমার দেশ মানে বড় আকারে হেডিং করেছে 48 ঘন্টা গুরুত্বপূর্ণ খুবই। আবার খবরের কাগজ শিরোনাম করেছে 48 ঘন্টা সময় দিলেন ইশরাক। 48 ঘন্টাটা না, 48 ঘন্টা কেন, আমরা তো দেখলাম যে গত 24 ঘন্টায় অনেক কিছু ঘটে গেল। কেউ গতকাল সকালে কেউ ভাবে না যে পরিস্থিতি এদিকে যাবে এবং প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাববেন বা ক্ষুব্ধ হবেন, কারণ তিনি ভালোই তো চালাচ্ছিলেন, মানে তার সরকারি লোকজনদের ভাষ্য অনুযায়ী। তাহলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। 48 ঘন্টা একটা হচ্ছে যে বিষয়ে কথা বলেছেন এবং বিএনপি নেতারাও বলেছেন, পরবর্তীকালে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বলেছেন যে 3 জন উপদেষ্টাকে চলে যেতে হবে। এই বিষয়ে সরকার কি করবে? এখন 3 জন উপদেষ্টা চলে যাওয়া মানেই হচ্ছে উপদেষ্টা পরিষদের প্রতি কিন্তু অনাস্থা। সেখানে কি করবে? হয় যারা পদত্যাগ দাবি করেছেন তাদেরকে আস্থায় আনতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এই পদত্যাগ এই সময়ে, তাহলে সরকার এই সময়ে পদত্যাগ করলে সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এবার মূল লক্ষ্য তো নির্বাচন। আর তারা যে কারণে করছে যে ছাত্র নেতাদের কেউ উপদেষ্টা পরিষদে থাকবে, সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, নিরপেক্ষ থাকতে পারবে না, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তাহলে সরকারের এমন কোনো আচরণ করা ঠিক হবে না যাতে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। আমরা দেখলাম যে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তার একটা বিবৃতি এবং এক ধরনের তিনি অনুশোচনাই করেছেন যে আমি যদি কোনো কাউকে আহত করে থাকি আমার কোনো বক্তব্যে, সেটি আমি ক্ষমা চাচ্ছি। এবং তিনি বলছেন আমি যদি একদিনও থাকি তাহলে আমি চাই যে জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে একটা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য এসছে যে আসিফ ও মাহফুজ আছেন সরকারের বৈধতা হিসাবে। আসলে এটা না, বহুদলীয় গণতন্ত্রে যে যার বক্তব্য বলতেই পারে। সেটা হচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন ছাত্ররা যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সুতরাং তাদের প্রতিনিধি থাকতে হবে। এখন রাজনৈতিক দলগুলোও তো বলতে পারে। ইতিমধ্যে কিন্তু কথা উঠেছে যে তাহলে এই উপদেষ্টা পরিষদ যেহেতু পারছে না, প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দিয়ে একটি নির্বাচনী সরকার গঠন করা উচিত বলে মনে করেন তারা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম নিশ্চয়ই আপনারা শুনলেন। 48 ঘন্টা 24 ঘন্টা এরকমের সতর্কবাণী তো আমরা শুনতে চাই না। আমরা চাই দেশটা ভালো থাকুক, পরিবেশ ভালো থাকুক, মানুষ শান্তিতে থাকুক, সেটাই তো কাম্য। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।